হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা মূলত মাইক্রোসফট ওয়ার্ড 2007 নিয়ে আলোচনা করব। 2007 একটি খুবই জনপ্রিয় ভার্সন। মূলত কম্পিউটারে আমরা যারা এর আগেও কাজ করে আসছি, তখন আমাদের জনপ্রিয় ভার্সনগুলো ছিল 2000, তারপরে ছিল 2003। বর্তমানে আমার প্রেক্ষাপটে 2007টা খুবই জনপ্রিয়। আজ আমরা মূলত 2007 নিয়ে আলোচনা করব। যখনই আমরা কম্পিউটার চালু করব, এই অবস্থায় থাকবে। এখান থেকে আমাদের মূলত প্রোগ্রামগুলো রান করতে হলে কি করতে হবে, আমাদের মূলত মাউস পয়েন্টার নিয়ে আমাদের ক্লিক করতে হবে স্টার্ট বাটনে। যখন স্টার্ট বাটনে ক্লিক করব, এখান থেকে আমরা মূলত অল প্রোগ্রামে ক্লিক করব। অল প্রোগ্রাম থেকে আমরা নিব মাইক্রোসফট অফিস। তো মাইক্রোসফট অফিসে যাওয়ার পরেই আমরা এখানে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন, অনেকগুলো প্রোগ্রাম দেখা যাবে, যেমন এক্সেস থাকবে, এক্সেল থাকবে, পাওয়ার পয়েন্ট থাকবে ইত্যাদি। তবে আমরা মূলত যে প্রোগ্রামটি শিখতে চাচ্ছিলাম যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, সেজন্য আমরা কি করব, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এ ক্লিক করব। যখনই আমরা এটা ক্লিক করব, কিছু সময়ের মধ্যে আমাদের কি হবে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ফাইলটি বা ডকুমেন্টটি ওপেন হবে। এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর একটি ফাইল। এখানে মূলত কি কি থাকে, প্রথমত থাকে আমাদের টাইটেল বার। যে এই টাইটেল বারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা আসলে কি ধরনের প্রোগ্রাম। যেমন এটা মাইক্রোসফট ওয়ার্ডের প্রোগ্রাম, যার কারণে কি লেখা আছে এখানে, মাইক্রোসফট ওয়ার্ড। এটা মূলত আমাদের একটা পেজ। এই পেজের মাধ্যমে আমরা আমাদের যাবতীয় প্রয়োজনীয় লেখাগুলোকে লিখতে পারি। যাই হোক, আসলে মাইক্রোসফট ওয়ার্ড চালু করার পর এটাকে বলা হয় চতুর্পাশটাকে বলা হয় চতুষ্পাশ অথবা মাইক্রোসফট এরিয়া। এরিয়ার মধ্যে কি কি আছে, মূলত এখানে আছে আমাদের অফিস বাটন, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, অ্যাডিন্স। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড তো চালু করলাম, এখন যদি এটাকে কখনো বন্ধ করতে চাই বা বন্ধ করার প্রয়োজন হয়, তখন আমরা কিভাবে বন্ধ করব? মূলত এখানে আমাদের তিনটি বাটন আছে। একটাকে বলা হয় মিনিমাইজ, এটাকে বলা হয় রিস্টোর অথবা ম্যাক্সিমাইজ, আর এটা বলা হয় ক্লোজ। যখনই আমরা এই ক্লোজ বাটনে ক্লিক করব, তাহলে কি হবে, কিছু সময় আমাদের ফাইলটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আবার যদি ফাইলটাকে চালু করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপরে অল প্রোগ্রামে ক্লিক করব। ঠিক আগের মতোই মাইক্রোসফট অফিসে যাব। এখান থেকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007টাকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কি হবে, ঠিক আগের মতোই আমাদের মাইক্রোসফট 2007 চালু হবে। এটা আমাদের মূলত পেজ। আর এখানে এই যে একটা একটা স্টিক দেখা যাচ্ছে, এটাকে মূলত বলা হয় কার্সর। এই কার্সর যেখানে থাকবে, সেখান থেকে আমরা যে কোনো লেখা শুরু করতে পারি। মূলত কার্সরটা আমাদের আছে এখন কোথায়, সেন্টারে আছে। এটা মূলত সেন্টার, একটা প্যারাগ্রাফের একটা অন্যতম একটা অংশ। আমি চাইলে এটাকে, আমি যদি লেফটে নিতে চাই, তখন আমরা লেফট যদি ক্লিক করি, তাহলে কি হবে, এটা এখানে চলে আসবে। আরেকটা আমরা খেয়াল করতে হবে যে আমরা চাইলে আমাদের ফাইলটাকে ছোট বড় করতে পারি। এই ছোট বড় করার জন্য কি করতে হবে, আমার কাজের সুবিধার্থে ফাইলটাকে আমি কখনো বড় কখনো ছোট করতে পারি। এটাকে জুমিং বলা হয়। জুমটাকে মূলত কিভাবে করা যায় আমি দেখাচ্ছি। যে যদি কিবোর্ড থেকে আমি করতে চাই, মূলত কিবোর্ড থেকে যদি আমি জুমিংটা করতে চাই, তাহলে আমাকে মূলত কি করতে হবে, আমাকে কিবোর্ডে সহযোগিতা নিতে হবে। যেমন এটা আমাদের একটা কিবোর্ড, আমি মনে করি পৃথিবীর সব কিবোর্ডগুলো প্রায় একই রকম। যদি আমি কখনো এখান থেকে কোনো একটা পেজকে ছোট করতে চাই অথবা বড় করতে চাই, তখন আমাকে এই কন্ট্রোল ধরতে হবে এবং মাউসের যে স্ক্রলটা আছে সেটা আমাকে ঘোরাতে হবে। যখনই আমি কন্ট্রোল ধরবো এবং মাউসের স্ক্রলটা ঘোরাবো, তখনই কি হবে, আমার পেজটা ছোট বড় হবে। এভাবে মূলত আমরা একটা পেজের জুমিং করতে পারি। এটা আমাদের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমি দেখা যাচ্ছে যে এই ফাইলটা যে আমরা মানে ছোট বড় করলাম, এখন যদি আমি চাই যে এই যে আমাদের একটা কি আছে, বাউন্ডারি আছে। আমাদের অনেক কম্পিউটারেই দেখা যাচ্ছে যে যখন প্রথমত এই প্রোগ্রামগুলো বা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ইনস্টল করা হয়, তখন কিন্তু এই এরকমের বাউন্ডারি বা থাকে না। কেন থাকে না, আমি দেখাচ্ছি। আমাদের এটা একটা অপশন থেকে আসলে সেট করে দিতে হয়। মূলত আমাদের যখন স্ক্রিনে মূলত সাধারণত এরকম থাকে, আপনি খেয়াল করবেন, দেখবেন যে আপনাদের যখন মাইক্রোসফট ওয়ার্ড চালু করবেন, তখন কিন্তু এরকম একটা পেজ, খালি খালি পেজ দেখা যাবে। আসলে আমার কাছে এই বিষয়টা খুব ভালো লাগে না, কারণ আসলে আমি কোথা থেকে শুরু করতেছি বা কোথায় শেষ হচ্ছে, আসলে কোনো বাউন্ডারি বা কোনো
একটা বর্ডার নেই। এই জন্য যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি আসলে এভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি না। মূলত আমি বাউন্ডারিটা থাকা অবস্থায় কাজ করতে আমার খুব ভালো লাগে। সেক্ষেত্রে দেখেন, যদি আমি আমাদের কম্পিউটারে এই বাউন্ডারিটা না থাকে বা আমি যদি বাউন্ডারিটা আনতে চাই, তখন আমাদের করণীয় কি? তখন মূলত আমাদের কি করতে হবে? আমাদের মূলত যেতে হবে, এটা যখন অফিস বাটন, আমাদের মূলত এই অফিস বাটনে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করব, এখানে লেখা আছে যে কি, ওয়ার্ড অপশনস। এই ওয়ার্ড অপশনে যখনই ক্লিক করব, আমাদের ওয়ার্ড অপশনটা কি হবে, ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এই অ্যাডভান্সে যাব। যখনই অ্যাডভান্সে যাব, তখন এখান থেকে আমরা মূলত নিচে গিয়ে শো ডকুমেন্টস কন্টেন্টে গিয়ে আমরা এখানে এই যে কি আছে, শো টেক্সট বাউন্ডারিজ, এই শো টেক্সট বাউন্ডারিজে আমরা একটা টিক মার্ক দিয়ে দিব। যখনই টিক মার্ক দিয়ে দিব, তখন আমরা ওকে করব। ওকে করার পর সাথে সাথে আমাদের কি হবে, যে এভাবে আমাদের একটা পেজে বা ডকুমেন্টে কি বাউন্ডারি চলে আসবে। যাই হোক, বাউন্ডারিটা আমাদের কাজের জন্য অনেক সুবিধা, কারণ আমি একটা কাজ কোথা থেকে শুরু করছি কোথায় শেষ হচ্ছে তা এই বাউন্ডারি দেখে আমরা বুঝতে পারি। আচ্ছা, তো এভাবে মূলত আমরা একটা ফাইলকে আমরা নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, আমরা যদি এখন কোনো কিছু লিখতে চাই, যেমন আমি এখানে কোনো কিছু লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মূলত এখান থেকে আমাদের ফন্ট, প্রথমত আমাদের ফন্ট চেঞ্জ চেঞ্জ করতে হবে, অথবা আমাকে ফন্ট সিলেক্ট করতে হবে। কারণ ফন্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পৃথিবীতে দেখা যাচ্ছে যে যতগুলো লেখাই আছে, অনেকগুলো ফন্টই লেখা হয়, তবে সবচেয়ে জনপ্রিয় ফন্ট আপনারা একটু খেয়াল করে দেখবেন যে নিউজ পেপার, ম্যাগাজিন ইত্যাদি বই, এসব ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে মূলত কি টাইমস নিউ রোমানটাই বেশি ইউজ হয়। এই টাইমস নিউ রোমানের মাধ্যমেই আমাদের যাবতীয় অনেক লেখাগুলোই আমরা লিখে থাকি। আচ্ছা, এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ফন্ট ফন্ট সাইজ, মানে ফন্ট সাইজটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি যে লেখাটি লিখবো সেটার সাইজ কতটুকু হবে বা কতটুকু আমার দরকার। তবে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমাদের ইংরেজি ফন্টের ক্ষেত্রে সাধারণত আমরা 11 অথবা 11 না, আমরা 12, 14 ইত্যাদি সিলেক্ট করতে পারি। তাই আমি যদি এখান থেকে এই ড্রপ ডাউন বাটন থেকে যদি আমরা 14 সিলেক্ট করে দিই, তাহলে কি হবে, আমার লেখার সাইজটা 14তেই হবে। আরেকটা ব্যাপার, এখানে ডিফল্ট সেটিং হিসেবে কি থাকে, ফন্ট কালারটা মূলত আমাদের এখানে ফন্ট কালারটা আমরা অটোমেটিক করে দিব যদি অন্য কোনো কালার থাকে। এখন আমরা যা কিছু লিখব সেই লেখাটা হয়ে যাবে। আমি যদি লিখি যে মাই নেম ইজ রানা, আই লিভ ইন ঢাকা, আই রিড ইন ক্লাস 10। আমি এখানে কি করলাম, আমি কয়েকটা সেন্টেন্স তৈরি করলাম বা আমি কয়েকটা সেন্টেন্স লিখলাম। আচ্ছা, যাই হোক, যখন আমরা কোনো সেন্টেন্সগুলো লিখলাম, এখন আমাদের এইটা একটা ফাইলে পরিণত হয়ে গেল। এখন যদি ফাইলটাকে আমি যদি সেভ করি বা আমাদের ইন ফিউচার যদি এটা আমাদের ভবিষ্যতে প্রয়োজন হয়, বা আমি চাচ্ছি যে আমার ফাইলটাকে ভবিষ্যতের প্রয়োজনে আমি সেভ করে রাখবো, সেক্ষেত্রে আসলে আমাদের প্রসেসিংটা হলো এরকম, যে আমরা যদি কোনো কিছু সেভ না করি তাহলে কম্পিউটার আসলে নিজে থেকে ফাইলগুলোকে সেভ করে দিবে না। এজন্য আমরা ঠিক সেম সেম যে মোবাইল নাম্বারগুলো যেভাবে সেভ করি, ঠিক কম্পিউটারে আমরা কি করব, ফাইলগুলোকে আমাদের প্রয়োজনের জন্য সেভ করে রাখবো। সেক্ষেত্রে আমাকে ক্লিক করতে হবে কোথায়, মূলত আমরা এর আগেই দেখছিলাম যে আমাদের অফিস বাটন নামে একটা বাটন আছে। এটা আসলে মূলত 2007 এর জন্য অফিস বাটন থাকে, কিন্তু অন্যান্য ভার্সনগুলোতে কি থাকবে, এখানে এখানে ফাইল লেখা থাকবে। তবে একটা ব্যাপার, যে অফিস বাটন এবং ফাইল এর মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ দুইটা ব্যাপারই একই, মানে এটা দুইটার কাজই একই কাজ। যেমন আমি যদি এখন এখানে ক্লিক করি, আমরা কি পাবো, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ, ক্লোজ ইত্যাদি। এই কাজগুলো যদি আমি অন্য কোনো ভার্সনে দেখি, হয়তোবা অফিস 2010 অথবা 13, তখন কিন্তু এখানে ফাইল লেখা থাকবে, কিন্তু এই ভিতরে কাজগুলো একই থাকবে। আচ্ছা, যাই হোক, আমি বলছিলাম যে ফাইলটাকে আমরা কিভাবে সেভ করব। মূলত ফাইলটাকে সেভ করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে যেতে হবে এখান থেকে গিয়ে এই সেভ বাটনে ক্লিক করতে হবে। যখনই আমরা সেভ বাটনে ক্লিক করব, আমাদের কি সেভ ডায়লগ বক্স চলে আসবে। আমরা চাইলে এখান থেকে কোনো একটা নাম দিয়ে আমি ফাইলটাকে সেভ করতে পারি। মূলত এখানে কি আছে, ফাইল নেম, আমি কিবোর্ড থেকে যদি ব্যাক স্পেস চাপি, এটা মুছে যাবে। আর আমি চাইলে এখানে একটা কোনো নাম আমি লিখতে পারি, যেমন আমার নাম রানা, সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, রানা। আচ্ছা,
আমি এটাকে কোথায় রাখবো? এখন এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে কোনো গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে কখনোই আমরা ডকুমেন্টে অথবা ডেস্কটপে রাখবো না। কারণ ডেস্কটপে এবং ডকুমেন্টের ফাইলগুলো যদি রাখি তাহলে এটা সি ড্রাইভের অন্তর্ভুক্ত হবে। কোনো কারণে যদি কম্পিউটার আমাদের ক্র্যাশ করে অথবা হার্ড ডিস্ক ডিফল্ট হয়, সেক্ষেত্রে আমরা এই ফাইলগুলোকে আর কখনো খুঁজে পাবো না। এই জন্য মূলত আমি জাস্ট দেখানোর সুবিধার্থে বলতেছি, আমি মূলত এখন এই ফাইলটাকে আমি ডেস্কটপে সেভ করতে চাই। তো সেক্ষেত্রে আমার কী করতে হবে, এখান থেকে লোকেশন আমাকে দেখাই দিতে হবে। আমি যদি ডেস্কটপে দেখাই দিই তাহলে কী হবে, আমাকে ডেস্কটপেই ফাইলটা সেভ হয়ে যাবে। এটা হলো আমাদের সেভের ব্যাপার। আচ্ছা, আমি বললাম যে আসলে ডেস্কটপে কোনো ফাইল আমরা গুরুত্বপূর্ণ ফাইল সেভ করতে রাখতে চাই না। আমি যদি এখন এই ফাইলটাকে আমাদের কোনো ড্রাইভে, ড্রাইভ বলতে এটাকে বোঝায় যখনই আমরা কোনো কম্পিউটার চালু করি তখন আমাদের কিন্তু এখানে কম্পিউটার দেখাবে। এই কম্পিউটার যদি আমরা ডাবল ক্লিক করি তখন কিন্তু এখানে অনেকগুলো ড্রাইভ দেখাবে। এগুলোকে এক একটা ড্রাইভ বলে, যেমন লোকাল ডিস্ক সি, তারপর এখানে ডি, তারপরে সং ওয়ার্ল্ড বা ইত্যাদি ই এফ, এগুলো এক একটা ড্রাইভ। তবে তবে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আমরা কখনো সি ড্রাইভে কোনো ফাইলপত্র রাখবো না। আমি যদি এখানে একটা ফাইল রাখতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে মূলত আবার দেখাচ্ছে যে আমি একটা ফাইল নিলাম, এই ফাইলটা তো অলরেডি সেভ হয়ে গেছে। আমি যদিও চাই যে এই ফাইলটাকে আমি আহ, একটা গুরুত্বপূর্ণ জায়গায় অথবা আমি আমার ড্রাইভে সেভ করতে চাই, সেক্ষেত্রে আমাকে ক্লিক করতে হবে আবার অফিস বাটনে গিয়ে সেভ এজে ক্লিক করি। সেভ এজে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে আবার ঠিক সেভ ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আমরা চাচ্ছি যে ফাইলটাকে ডেস্কটপ অথবা ডকুমেন্টে রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটা ড্রাইভ, যেমন এটা এফ ড্রাইভ, আমি এফ ড্রাইভ দেখাই দিতে পারি। দেখাই দেওয়ার পর ইচ্ছা করলে আমি এখানে এই ফাইলটাকে কি রানা নামে থাকবে, আমি যদি সেভে ক্লিক করি অলরেডি এই ফাইলটা এফ ড্রাইভে সেভ হয়ে গেছে। কিভাবে বুঝবো, আমরা যদি ফাইলটাকে ক্লোজ করে দিই, এখান থেকে ক্লোজ করে দিলাম, আমরা যদি এখন সরাসরি সেই আমাদের মাই কম্পিউটারে গিয়ে যদি আমরা এফ ড্রাইভে যাই, দেখেন এই যে ফাইলটা কি আছে, রানা নামে আছে, এই ফাইলটা এখানে এসে সেভ হয়ে গেছে। তার মানে মূলত এইভাবে একটা কোনো ফাইল, গুরুত্বপূর্ণ ফাইলকে আমরা চাইলেই আমাদের কোনো ড্রাইভে সেভ করে রাখতে পারি। আচ্ছা, এটা গেল আমার সেভের ব্যাপারটা। আমি যদি কখনো চাই যে এই পেজে লিখবো না, আমার একটা নতুন পেজ দরকার, এটা অলরেডি শেষ হয়ে গেছে আমার কাজ, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এটাকে এখান থেকে ক্লোজ করে দিয়ে আমরা মূলত এই অফিস বাটনে যাওয়ার পরে আমরা নিউতে ক্লিক করি। নিউতে ক্লিক করার পর এখানে কি দেখাবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখাবে। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে ঠিক সেম আমাদের আগের মতো একটা ডকুমেন্ট তৈরি হবে। এরপরে আমরা কিবোর্ডের মাধ্যমে, এই যে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ধরে মাউসের যে একটা চাকা আছে এটা যদি ঘুরাই তাহলে আমার পেজটা কি হবে, এরকমের ছোট বড় হবে, যার ফলে আমার প্রয়োজনে আমি ফাইলটাকে ছোট বড় যা খুশি করতে পারি। আচ্ছা, আমি তবে একটা ব্যাপার, যে আমি যাতে আমার এই ডকুমেন্টের দুই পাশেই দেখতে পাই, যেমন এখান পেজের শেষ মাথা এবং এই শুরুটা। ওকে, তাহলে যাই হোক, এখন আমরা চাচ্ছি যে একটা ফাইলে কিভাবে পাসওয়ার্ড দেওয়া যায়। পাসওয়ার্ড কেন দিব, কেননা আমাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকে বা অনেক ডকুমেন্ট থাকে, বা যেটা আসলে অন্য দেখাটা আমার জন্য খুবই সমস্যা, বা আমি চাচ্ছি না যে আমার কোশ্চেনটা অন্য কেউ দেখুক, বা আমি যে একটা নোট তৈরি করতেছি সেটা অন্য কেউ না পাক। এই প্রয়োজনের জন্য কি করতে হবে, আমাদের ফাইলে পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে। আচ্ছা, মনে করি আমাদের এখানে একটা ফাইল আছে, যেমন রানা, আগের ফাইলটি আমি মনে করি যে এই ফাইলটাকে যদি আমি এখন পাসওয়ার্ড দিয়ে রাখতে চাই, আমাদের করণীয় কি? আচ্ছা, পাসওয়ার্ড দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা চাইলে আমি দিতে পারি, না চাইলে আমি নাও দিতে পারি। আচ্ছা, পাসওয়ার্ড দিতে হলে কি করতে হবে, আমাকে মূলত এই অফিস বাটনে গিয়ে আমাকে সেভ অ্যাজ অথবা সেভে ক্লিক করতে হবে। এই ফাইলটা আগের, এই জন্য আমরা সেভ অ্যাজে ক্লিক করলাম। সেভ এজে ক্লিক করার পর আমরা এখানে এই যে টুলস সেভ ডায়লগ বক্স যখন আসবে, এই যে আমরা টুলসের উপরে ক্লিক করব। টুলস থেকে আমরা নিব জেনারেল অপশন। এই জেনারেল অপশন থেকে আমরা এখানে যে কোনো একটা পাসওয়ার্ড, যেমন পাসওয়ার্ড টু ওপেন, এখানে আমি যে কোনো পাসওয়ার্ড আমি লিখে দিলাম 20, আর আমি সেভ ওকে ক্লিক করব। ঠিক সেম পাসওয়ার্ডটা যা দিছিলাম 20 দিলাম, দেওয়ার পরে আমি আবার ওকে ক্লিক করি। আচ্ছা, এই ফাইলটা আমাদের অলরেডি কোথায় সেভ হয়ে গেছে, ডেস্কটপে সেভ হয়ে গেছে। এখন যদি এই ফাইলটাকে আমি ক্লোজ করে দিই বা দেখি আমাদের ফাইলটা আসলে সেভ হয়েছে কিনা, বা আমাদের ফাইলটা ঠিকমতো আছে কিনা। আচ্ছা, আমরা এটা ক্লোজ করে দিলাম। এখন যদি ফাইলটাকে ওপেন করতে চাই,
আচ্ছা, কোনো ফাইল, যে কোনো ফাইল ওপেন করতে হলে আমাকে যেতে হবে অফিস বাটন, তারপরে ওপেন। ওপেন থেকে আমাকে মূলত আমি যে ফাইলটাকে পাসওয়ার্ড দিছিলাম এটা আমাদের ডেস্কটপে আছে, এখান থেকে আমি নিতে পারি যে রানা। এখন যদি ফাইলটাকে কি করব, প্রথমত আমাকে এই ফাইলটাকে সিলেক্ট করতে হবে কি দিয়ে, আমাকে এই মাউস দিয়ে এই যে স্ক্রলটাকে আমি ছোট বড় করে বা এখান থেকে আপ ডাউন করে আমি ফাইলটাকে পাওয়ার পর সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ওপেনে ক্লিক করব। কি হচ্ছে, পাসওয়ার্ড, মানে আমাদের ফাইলটা পাসওয়ার্ড দেওয়া, তাই এই ফাইলটা কি যাচ্ছে, পাসওয়ার্ড যাচ্ছে। এখন যদি আমি পাসওয়ার্ড দিতে না দিই তাহলে এই ফাইলটা ওপেন হবে না। তো আমরা মূলত কি দিয়ে পাসওয়ার্ড দিছিলাম, আমরা লিখছিলাম 20 মানে 20। যদি 20 লিখে দিই, লিখে দেওয়ার পর যদি আমরা ওকে ক্লিক করি, কি হবে, আমাদের সেই পাসওয়ার্ড দেওয়া ফাইলটি ওপেন হয়ে যাবে। আমি আরেকবার দেখাচ্ছি। আমি একটা নতুন পেজ নিই, নিউ একটা পেজ নিলাম। আমি এই যে নিউ পেজ নিলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ক্রিয়েটে ক্লিক করলাম। কি হবে, যে আমি চাচ্ছি যে এই ফাইলটাকে আমি পাসওয়ার্ড দিতে। আমি ফাইলটা কিছু লিখতে পারি অথবা নাও লিখতে পারি। লিখলাম ঢাকা, ঢাকা, ঢাকা ইজ এ CAPITL ক্যাপিটাল অফ BANGLADESS। তার মানে কি, ঢাকা, ঢাকা ইজ দা, ঢাকা ইজ দা হবে এখানে, ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ। আচ্ছা, এই ডকুমেন্টটাকেই আমি চাচ্ছি পাসওয়ার্ড দিতে। তা আরেকবার দেখিনি কিভাবে পাসওয়ার্ড দিতে হয়। আমরা যাব কোথায়, মাউস দিয়ে অফিস বাটনে ক্লিক করব, তারপরে সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পর আমরা এখান থেকে টুলসে যাব, টুলস থেকে জেনারেল অপশন, এখান থেকে আমি যদি পাসওয়ার্ড দিই, এই যে পাসওয়ার্ড টু ওপেন, আমি এখানে লিখে দিলাম সেই সেম পাসওয়ার্ড, অথবা আমি যে কোনো সংখ্যা বা নাম দিতে পারি। আমি আবার ওকে ক্লিক করব, আমি আবার একটা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডে দিতে হবে, দিয়ে ওকে ক্লিক করব। দেন আমি এখানে চাচ্ছি যে এই ফাইলটা একটা অন্য কোনো নাম থাকুক, কারণ কম্পিউটার আসলে একই রকম ফাইল কখনো সেভ নেয় না। আপনি একটু খেয়াল করে দেখবেন যে আমাদের যে মোবাইল ফোনগুলো আছে, চাইলে আমি একই নাম মোবাইল ফোনে সেভ করে রাখতে পারি না, ওটা রিপ্লেস হয়ে যায়। ঠিক সেম এখানেও এই ব্যাপারটা এরকম। তা আমি চাচ্ছি যে এখানে আমাদের ফাইলটা থাকবে, আমি চাচ্ছি যে ঢাকা নামে থাকবে, তো আমি বাকি অংশটা মুছে দিলাম। আমি এখানে কি ঢাকা নামে ফাইলটাকে সেভ করে দিলাম। তো এই ফাইলটা অলরেডি পাসওয়ার্ড দিয়ে সেভ হয়ে গেছে। আসি, আমরা এটাকে প্রুফ করি যে আসলে ফাইলটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে কিনা। আমি তাহলে এই ফাইলটাও তো আমার পুরনো ফাইল, এটা ক্লোজ করে দিই। আচ্ছা, আমি চাচ্ছি ওপেন করতে, ওপেনে গেলাম। আমার ফাইলটা কোথায় ছিল, ডেস্কটপ, এই যে ঢাকা, এটাকে সিলেক্ট করার পর যদি আমরা ওপেনে ক্লিক করি, কি হলো, যে ফাইলটায় পাসওয়ার্ড চাচ্ছে, কত দিছিলাম, আমরা 20 দিছি। যদি ওকে ক্লিক করি, তাহলে এইভাবে ফাইলটা কি হয়ে গেল, এখন ওপেন হয়ে গেল। তাহলে আশা করি আমরা যতটুকু দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আমরা আরো ডিটেলস এটা নিয়ে আলোচনা করব। এখন আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো কাজকে প্রিন্ট আউট করে বের করা। কারণ আমরা যে এই কাজগুলো করতেছি বা কাজগুলো করব, আমি যদি একটা সিভি তৈরি করি বা একটা অ্যাপ্লিকেশন তৈরি করি বা একটা লেটার তৈরি করি, সেক্ষেত্রে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এটাকে প্রিন্ট আউট করে বের করা। আর প্রিন্ট আউটটা যদি আমরা না জানি, তাহলে আমাদের কাজে কোনো মূল্যই থাকবে না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে মূলত প্রিন্ট করার জন্য কোনো ডকুমেন্ট, আমি চাচ্ছি যে এই ডকুমেন্টটাকে এখানে যতটুকু লেখা আছে এটাকে আমরা চাচ্ছি যে প্রিন্ট আউট করে বের করব। তো মূলত আমাকে কি করতে হবে, মাউস দিয়ে আমাকে ক্লিক করতে হবে অফিস বাটন, তারপরে আসতে হবে প্রিন্ট। আসলাম। এই কাজটা আমরা ইচ্ছা কিবোর্ড থেকেও করতে পারি। কিরকম, আমাদের যে এই কিবোর্ডটা আছে, আমি যদি কন্ট্রোল ধরে যদি আমি পি চাপি, তাহলে কি হবে, আমাদের দেখেন এই প্রিন্ট অপশনটা চলে আসছে। এটা আমরা ইচ্ছা করলে কিবোর্ড থেকেও আনতে পারি, অথবা আমরা এই প্রিন্টে গিয়েও আনতে পারি। তা কিবোর্ড থেকে আনতে হলে কি করতে হবে, অবশ্যই আমাকে কিবোর্ড থেকে যদি আমি নিতে চাই, আমাকে কন্ট্রোল ধরে কিবোর্ড থেকে পি চাপতে হবে। তাহলে কি হবে, আমাদের ওই ফাইলটা বা ওই এটা ওপেন হয়ে যাবে, যেমন এটা আসছে। তো এভাবে আমরা কোনো ফাইলকে এখান থেকে প্রিন্ট করতে পারি। আচ্ছা, প্রথমত আমাকে সিলেক্ট করতে হবে যে আসলে আমি কোন প্রিন্টারে, আমার যদি একাধিক প্রিন্টার থাকে সেক্ষেত্রে আমি প্রিন্টারের নাম সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমাকে এখান থেকে যদি অল দিই, অল মানে সবগুলো পেজ যদি প্রিন্ট করতে চাই, সব পেজে ক্লিক করে যদি ওকে ক্লিক করি, আমার প্রিন্টার কানেকশন থাকলে সব পাতাগুলোই প্রিন্ট হয়ে যাবে। আর যদি আমি চাই যে না, আমি এই কারেন্ট পেজটাকে প্রিন্ট করব, সেক্ষেত্রে কারেন্ট পেজে ক্লিক করার পর যদি আমি ওকে ক্লিক করি, সেই পাতাটা প্রিন্ট হবে। কারেন্ট পেজ বলতে বোঝাচ্ছে আসলে যে যেখানে আমাদের কার্সরটা থাকে। যেমন এখানে আমার কি আছে, এই যে কার্সরটা আছে, এইটা কার্সর। যেমন আমি এখানে দেখাই, এটা হচ্ছে আমাদের একটা কার্সর।
তার মানে কি এই পেজ যে পেজে কার্সরটা থাকবে সেটাকে কারেন্ট পেজ বলে। তার মানে আমরা যদি কোনো পেজকে প্রিন্ট করতে চাই, যদি আমার এখানে অনেকগুলো পেজও থাকে তারপরেও যদি আমি কারেন্ট পেজে রেখে যদি ওকে ক্লিক করি, তো শুধু ওই পেজটাই প্রিন্ট হবে যেই পেজটা আমাদের এই কার্সরটা ছিল। এখন যদি আমি ওকে ক্লিক করি, প্রিন্ট হয়ে যাবে। আরেকটা ব্যাপার, যদি আমার এখানে অনেকগুলো পেজ থাকে, আমি দেখাচ্ছি কিভাবে। আমি অনেকগুলো পেজ বাড়িয়ে নিলাম, যেমন এখানে আমাদের 9টা পেজ আছে। কোথায়? এই যে এখানে, এখানে আমাদের 9টা পেজ আছে। আমরা যদি চাই যে আমাদের এই 9টা পেজ কি আমি প্রিন্ট করতে চাই, বা এই 9টা পেজ থেকে আমি কিছু কাগজ প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে মূলত আমাদের যেতে হবে অফিস বাটন। অফিস বাটন থেকে প্রিন্টে যাব। প্রিন্ট থেকে আমরা এই যে পেজেস আছে, এখানে আমরা সংখ্যা লিখে দিব আসলে আমি কোন কোন পেজগুলো প্রিন্ট করতে চাচ্ছি। যেমন আমাদের এখানে 9টা পেজ আছে, আমি ভালোই বুঝবো যে আসলে আমি কোন পাতাগুলো প্রিন্ট করতে চাই। যদি আমি এখানে লিখে দিই কিবোর্ড থেকে 1, 3, 5, 7, 9, তো কম্পিউটার আমাকে কি করবে, যে 1, 3, 5, 9, 7, 9 এই পাতাগুলো আমাকে প্রিন্ট আউট করে দেবে। আরেকটা ব্যাপার, এখানে কি আছে, নাম্বার অফ কপিস। আমি যদি চাই যে প্রতিটা পেজ বা প্রতিটা পেজই 2টা করে হবে বা 3টা করে হবে, মোট কথা আমার যতটুকু দরকার, আমার যদি 2 কপি করে দরকার, তখন আমি এই নাম্বার অফ কপিসে গিয়ে আমি এটা ক্লিক করব। ক্লিক করার পর যদি আমি ওকে ক্লিক করি, তাহলে কি হবে, আমাদের এটা প্রিন্ট হয়ে যাবে। তা ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্ত থাকবে। আমাদের নেক্সট ক্লাস হবে হোম নিয়ে। হোম আমাদের আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মানে হোম, অফিস বাটন, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ মেনু। এই মেনুর মাধ্যমে কি করতে পারবো, আমরা আমাদের একটা ফাইলকে সুন্দরভাবে আমরা তৈরি করতে পারবো। যাই হোক, আজকে এ পর্যন্ত থাকবে। আগামী ক্লাস আমাদের থাকবে হোম মেনু নিয়ে। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপডেট পেতে হলে আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আপনি দ্বিতীয় পর্বটি অবশ্যই এখান থেকে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন।